এই জন্মে হয়তো আমাদের গল্পটা অসম্পূর্ণ, কিন্তু আমি কথা দিচ্ছি, হ্যাঁ, যে প্রতিটা জন্মে আমি সবসময় তোমার হয়েই থাকবো। আই লাভ ইউ গয়না, আই লাভ ইউ গয়না, আই লাভ ইউ গয়না। আমাদের প্রেমের কাহিনী কখনো অসম্পূর্ণ হবে না ডাক্তারবাবু। আয়ুষ্মান এখনো গয়নাকে নিয়ে এলো না। আমি ভিতরে গিয়ে দেখছি ওরা। আরে বোকামি করো না, আগুন বাড়ছে দেখতে পাচ্ছ না? ও গেছে বলে তোমারও যেতে হবে। কিন্তু এখানে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো জানি না। আরে ওরা এসে ভিতরে যাবে। কি অবস্থায় আরে আছে। শান্ত হও, আমাকে ও যেতেই ঠিক হবে। ফিরে আমাকে আসবে। ছেড়ে দাও। শান্ত না। হও তুমি। গয়না, আয়ুষ, তোরা দুজন ঠিক আছিস তো? হ্যাঁ মা, আজ গয়না আমাদের সবাইকে বাঁচিয়েছে। ও যদি না থাকতো তাহলে আমরা বাঁচতাম না আজ। মহাদেবের অসীম কৃপা যে কারুর কোনো ক্ষতি হয়নি। আমরা সবাই তো বেঁচে গেছি, কিন্তু আমাদের বাড়ি পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু বাঁচেনি। এখন আমরা কোথায় যাব? চলো, যেই উদ্দেশ্য নিয়ে ওই বাড়িতে আমি ঢুকেছিলাম সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। পুড়িয়ে ছাই করে দিয়েছি ওই বাড়িটাকে, আর ওই বাড়ির সব সদস্যের চিহ্ন মুছে ফেলেছি আমি। গয়না, তুমিও আমাকে আমার মায়ের মতো আপন করে নিলে না তো? হাতটা ধরলে না তুমি আমার, তাই তোমাকেও তোমার পুরো পরিবারের সঙ্গে ওই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে হলো। এটাই পরিণতি হয় যখন কেউ আমার কথা শোনে না। যে আমার কোনোদিনও হয় না তাকে অন্য কারোর হতে দিই না আমি। যে রায় সিংহ পরিবার আমাকে নিজের পরিচয় দিল না,
আজ তাদের নাম স্মরণ করার মতো এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে। একে তো আমাদের বাড়ি পুরো পুড়ে গেছে, তার উপরে জানি না এই শারিশান কোথায় গেছে। ওরা ঠিক আছে কি না কে জানে। আমার পা। শুনুন জেঠিমা, সাহস রাখুন, আমি আছি তো। আমি আমি ঠিক একটা পথ বের করব। আমার কথাটা শুনুন। ঈশা আর ঈশান যেখানেই থাকুক, আমরা ওদের খুঁজে নেব। আমরা ওদের খুঁজে এখানে ঠিক নিয়ে আসবো। চুপ করো। তুমি আমাকে বোঝাবে? হ্যাঁ, তুমি আমাকে জেঠিমা। বোঝাবে? তোমার জন্যই আমরা এখানে এই অবস্থার মধ্যে পড়ে আছি। যদি তুমি হাসপাতালে গিয়ে ওই ওষুধগুলো নিয়ে ছেলে খেলা না করতে, গ্রামের লোকগুলো আমাদের দোষারোপ করতো না। আর ওই বিরাজের সঙ্গে আমাদের বাড়ি পুরো পুড়িয়ে দিয়েছে। যদি তুমি শুধু নিজের কাজগুলোই করতে, তাহলে আমাদের আজ এই দিন দেখতে হতো না। জেঠিমা, তুমি গয়নাকে কেন দোষ দিচ্ছ? ও তো তিন্নিকে বাঁচানোর জন্য গেছিল ওখানে। এতে ওর ভুলটা কোথায়? ভুলের কথা তুই যত না বলবি ততই ভালো। সবচেয়ে বড় ভুলটা তুই করেছিস। তুই এই জোর করে বিয়েটা মেনে নিয়েছিস, আর তারপর এই গয়না ওই বিরাজকে উস্কেছে। ওকে ভালোবেসে ফেলেছে আর আমাদের জীবনটাই বরবাদ করেছে। একদম ঠিক বলেছো তুমি। নিজের নাম যেমন গয়না, নিজের চমক দিয়ে ওকে লোভে ফেলেছে। তাই জন্যই তোর পেছনে পাগলের মতন ঘুরছে। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আরে তোমাদের লজ্জা করছে না গয়নাকে এইসব কথা বলতে একটু? আরে তোমরা এটা ভাবছো কি করে ও ওকে নিজের কাছে আসতে দিয়েছে? ও তো নিজেই চিন্তায় ছিল, আমাকে খুঁজছিল। জেঠিমা, তুমি একজন নারী হয়ে আরেকজন নারীকে এই কথা কি করে বলতে পারো? কোনো একটা লোক যদি কোনো মেয়ের পিছনে পড়ে যায়, তাতেও কি শুধু মেয়েটারই দোষ হয়? তোমার এই চিন্তাধারাকে আমি ঘেন্না করি। তোর আমার চিন্তাধারায় ঘৃণা আসছে? এই মেয়েটার জন্যে আমরা কতক্ষণ ধরে রাস্তায় পড়ে আছি, তো সেটা চোখে পড়ছে না? এই মেয়েটার জন্য আমাদের পুরো বাড়ি পড়ে গেছে, সে ব্যাপারে কিছু নয়। প্রথম দিন থেকে এই মেয়েটা আমাদের বোঝা হয়ে রয়েছে। আমি তোকে বলে দিচ্ছি, যদি ঈশা আর ঈশানের হারিয়ে যাওয়াতে এর হাত থাকে, আমি ওকে ছাড়বো না। ওর জন্যই আমার ছেলে আর হবু বৌমা আজ হারিয়ে গেছে। আমি তোমাকে মেরে ফেলবো। জেঠিমা, বাঁচতে দেবো জেঠিমা না ছাড়ো তোমাকে। ওকে। জেঠিমা ছাড়ো ছাড়ো ওকে। ওকে। জেঠিমা, বাঁচতে দেবো না, মেরে ফেলবো আমি। গয়না, গয়না তুমি ঠিক আছো? এসব কি পাগলামো করছো জেঠিমা? যদি গয়নার কিছু হয়ে যেত তাহলে আমি তো। তবে কি কি করতিস তুই? বৌদি জেনে শুনে ধাক্কা দেয়নি, অত রাগ করবার দরকার নেই। আর এই যে উঁচু গলাটা, এটা যদি আগে গয়নার উপর করতিস তাহলে ও একটু কন্ট্রোলে থাকতো। আর তারপর বিরাজ আমাদের বরবাদ করতে পারতো না। ওর জন্যই আমরা রাস্তায় দাঁড়িয়েছি। তোমাকে এবার চুপ করো তুমি। ভুলেছে ওনা বাড়িতে যে আগুন লেগেছিল তাতে অনেক কিছুই হতে পারতো। গয়না আমাদের সবাইকে বাঁচিয়েছে, আয়ুষকে বাঁচিয়েছে। আর একটা কথা মনে রেখো, প্রাণ থাকলে সবকিছু থাকে। বাড়ি পুড়ে গেছে তো কি হয়েছে, আরো একটা বাড়ি বানিয়ে নেব আমরা। কিন্তু আমাদের মধ্যে যদি কেউ চলে যেত তাহলে কি করতাম আমরা? ছেড়ে দাও মা। ওদেরকে বোঝানো মানে হচ্ছে নিজের মাথা নিজেই দেয়ালে ঠোকা। আর এমনিতেও ওরা বারবার গয়নাকে ভুল বললেও গয়না ভুল হয়ে যাবে না। আর রইল কথা ভুল করার, তাই ভুলটা পিসি করেছে।
যিনি আজ পর্যন্ত নিজের ছেলে বিরাজের বিষয় লুকিয়েছে আমাদের কাছে। তার জন্যই তো বিরাজ আজকে বাড়িতে এসেছে। আর তার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সে একমাত্র পিসি। না ডাক্তারবাবু, শুধু এক পক্ষের কথা শুনে আমরা পিসিমাকে দোষ দিতে পারি না। যতক্ষণ না পিসিমা ঠিক হয়ে উঠছেন, ওনার কথা না আমরা শুনছি, ততক্ষণ কোনো সিদ্ধান্ত ঠিক হবে না। দেখেছো তোমরা, গয়না পিসির পক্ষটা না জেনে পিসির বিষয় বাজে কথা বলবে না। আর এক তোমরা, যারা সবকিছু জানা সত্ত্বেও ওর ওপর উল্টো পাল্টা দোষারোপ করছো। আমরা যা দোষারোপ দিচ্ছি ওর ওপরে, সেটা ঠিক না ভুল সেটা সময়ই বলে দেবে। কিন্তু আমার ছেলে আর আমার হবু বৌমা হারানোতে যদি ওর হাত থেকে থাকে না, দিব্যি খেয়ে বলছি আমি ওকে ছাড়বো না। তুই চিন্তা করিস না, ওদের কথায় দুঃখ পাস না। আমি জানি যে তুই কিচ্ছু ভুল করতে পারিস না। হ্যাঁ কমলা মা, আমি জানি যে আপনি আমার সঙ্গে আছেন। আর জেঠিমাও খুব অশান্তির মধ্যে আছেন, কারণ বাড়ি পুড়ে গেছে। ঈশানও বাড়িতে নেই। তাই এই মুহূর্তে ওনার সঙ্গে তর্ক করে ওনাকে আর দুঃখ দিতে চাই না। উনি যাই বলুক না কেন, আমি শুনে নেব। তুমি চিন্তা করো না গয়না, আমি কাউকে তোমার উপর মিথ্যে দোষারোপ করতে দেব না। আমি তোমার সঙ্গে আছি আর সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। চলো আসুন, আসুন মা। ভেঙে দাও, ভেঙে দাও এই দরজা, ভেঙে দাও, ছাড়বো না, সব ভেঙে দাও, পাথর ছোড়ো, সব ভেঙে দাও, ভেঙে দাও দরজা। আজ আমরা এদের ছাড়বো না। এসো এসো সকলে, ভেঙে দাও এই দরজা। আরে এরা তো ওই লোকগুলো, এরা এখানে কি করছে? ভেঙে দাও। আমার এদেরকে গিয়ে আটকানো উচিত। না ডাক্তারবাবু না, আপনাকে আটকাতে যেতে হবে না। ওরা ভেবেছে যে আমরা এতক্ষণে বাড়িতে পুড়ে মারা গেছি, আর এখন যদি আপনি যান ওরা আবার আক্রমণ করবে। ডাক্তারবাবু, এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে, আর আজকে রাতে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। প্রথমবার এই মেয়েটা সত্যি আর সঠিক কথা বলেছে। এখানে থাকাটা অত্যন্ত বিপদের, এখান থেকে চলো। কিন্তু আমরা যাবোটা কোথায়? এমনিতেই আমরা কতটা পথ হেঁটে এসেছি, কে জানে আর কতটা পথ হাঁটতে হবে। দিদি ভাই, একটু শক্ত হও, কোনো না কোনো পথ একটা ঠিকই বের হবে। এবার চলো দিদি চলো। এরা এখনো বেঁচে আছে? হ্যালো, কি? এটা কিভাবে হতে পারে? আমি নিজের হাতে ওই বাড়িতে আগুন লাগিয়েছিলাম, বাড়ি পুরো একেবারে ছাই হয়ে গেছিল। তাহলে ওরা সবাই কি করে বেঁচে থাকতে পারে? সেই সব আমি কিছুই জানি না, কিন্তু সত্যিটা এটাই যে ওরা সবাই বেঁচে আছে। এটা হতে পারে না, না এটা হতে পারে না। ওরা বেঁচে থাকতে পারে না। সাবধানে দিদি ভাই। ব্যাস মা, আমি আর চলতে পারছি না। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না। আরে তিন্নি, দেখ আমার দিকে তাকা তাকা। আর একটু হাঁটলেই তো আমরা কোনো না কোনো জায়গায় ঠিক পেয়ে যাব। আরে একটু তো মা। কিন্তু মা, আমরা কোথায় থাকবো, কোথায় যাব? এই শোন, বেশি বাড়াবাড়ি করিস না, আমরা সবাই তো হাঁটছি, তুইও চুপচাপ চল। না, তিন্নি কোথাও যাবে না। আরে ওকে ওখানেই ছেড়ে আসা উচিত ছিল, সব থেকে ভালো হতো ওই বিরাজ ওর জায়গায় তোকে নিয়ে যেত। তা না, এই দুটো ঝামেলা আমাদের মাথাতেই পড়লো। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার লজ্জা করছে না তোমার মেয়ের বিষয়ে এসব কথা বলতে? তোমার মেয়েকে ঝামেলা মনে হচ্ছে তোমার? ঝামেলা না তো আর কি, এই দুজন এতই মাথা খাটাচ্ছে, ওর কাজের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। মুখ সামলে কথা বলো তুমি।
তুই আমাকে বলিস না যে আমি কি বলবো আর কি বলবো না। তুমি যদি আজে বাজে কথা বলো তাহলে তোমায় বাধা দেবো। তুই আমায় বলবি কি ঠিক আর কি কেন ভুল। ঝগড়া করছো? হ্যাঁ, এই সময় আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় থাকবো। আমাদের সেটা খোঁজা উচিত। আরে কোথায় থাকবো? এই রাস্তাতেই থাকতে হবে, আর কোনো জায়গা আছে নাকি? আরে বাবা, আমার কোমর। পেয়ে গেছি জায়গা। ওই দেখুন, ওখানে একটা ঘর আছে। আমরা আজ রাতে ওখানে থাকতে পারি। আসুন তাড়াতাড়ি আমরা ওখানে যাই। তোমার মাথাটা খারাপ নাকি গয়না? এমনি এমনি যাত্রার বাড়িতে ঢুকে পড়বো? আর এইটা থাকার মতো একটা জায়গা? আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, এরকম বাড়িতে থাকবো? এছাড়া তোমার কাছে আর কোনো অপশন রয়েছে এই মুহূর্তে? নেই তো? না আমাদের কাছে টাকা আছে যে আমরা বাইরে কোথাও থাকবো, আর না কাউকে ফোন করে আমাদের বিষয় বলতে পারবো। আরে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো, আমি চললাম ওখানে। আমি জল এনেছি। জল? গয়না, আমার না খুব খিদে পেয়েছে, একটু খাবার কিছু নিয়ে আসো না। শোনো না, তোমাদের কাছে কিছু টাকা হবে? আমার কাছে যা ছিল সব তো বাড়িতেই রয়ে গেছে। আমার কাছেও কিচ্ছু নেই, না টাকা আছে, না ফোন আছে, না আমার পরিবার। কে জানে কি করে কি হবে। আমার পার্স তো বাড়িতেই রয়ে গেছে। যবে থেকে বিরাজ আমাকে ধরে রেখেছিল, আমার কাছে তো ওয়ালেটটাও ছিল না। হ্যাঁ, আমার কাছে আছে। আমার কাছে কিছু টাকা আছে। আমি কিছু একটা খাবার আনছি। গয়না, এই কটা টাকায় কি হবে? কমলামা, আপনি চিন্তা করবেন না। আমি তো কৃষকের মেয়ে, হাল চালাতেও জানি আর সমস্যার সমাধানও। আমি কথা দিচ্ছি আপনাদের, আজকে আমি সবাইকে ঠিক পেট ভরে খাবার খাওয়াবো। প্রণাম কাকা। হ্যাঁ নমস্কার, কি লাগবে? আলু পেঁয়াজের কেমন দাম? আলু 50 টাকা কিলো আর পেঁয়াজ 60 টাকা কিলো। কত দেব? আরে চাল ডাল? চাল 80 টাকা কিলো আর ডাল 120 টাকা কিলো। আমার কাছে তো শুধু 100 টাকা রয়েছে, কিন্তু মাকে যে কথা দিয়েছি, যা হোক করে আমাকে তো সবকিছুই নিতে হবে। আরে কাকা, এই সবজিগুলো তো একদম টাটকা মনে হচ্ছে না। বাসি সবজি এনেছো নাকি? বাসি সবজি? আরে মা, কি বলছো কি? আরে আমরা কৃষক, আর এই সবজি আমাদের গ্রামের জমি থেকে আসে। আরে আমরা নিজেরাই তো উৎপাদন করি। সত্যি? হ্যাঁ, আমিও কৃষকের মেয়ে কাকা। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? আমাদের গ্রাম তো রামপুরে। রামপুর মানে খাপুরিয়ার পাশে? আরে তার মানে তো তুমি আমার প্রতিবেশী। তুমি খাপুরিয়া থেকে? হ্যাঁ। আরে বাহ, এ তো একেবারেই কাছে। কি মজার ব্যাপার না, একটা অজানা শহরে দুই গ্রামের প্রতিবেশীর দেখা হলো। পৃথিবীটা কত ছোট, তাই না? সব ভগবানের ইচ্ছে। ঠিক আছে কাকা, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি আসছি। আরে কেন, তোমার এইসব জিনিস লাগবে না? না কাকা, আসলে আমার কাছে না অত টাকা নেই। আরে তাই। মা, টাকা পয়সার কথা কি বলছো? আমরা তো প্রতিবেশী, তাই না? তোমার যা যা দরকার তুমি নাও, টাকা একটু কম হলেও কোনো অসুবিধে নেই। বলো। তোমার কোনো লোকসান হবে না তো কাকা?
তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। ভগবানের অশেষ কৃপা, ওনার দয়ায় আমি সমস্ত কিছু পেয়ে গেছি। এবার বাড়ির লোককে পেট ভরে খাবার খাওয়াতে পারবো আমি। এই তো চলে এসেছি আমি। এই নিন, সবার জন্য আটা, সবজি, চাল সব নিয়ে এসেছি আমি। এই দেখুন। এত খাবার এনেছো? আয়ো, গয়না, ওই কটা টাকায় তুই এত কিছু কি করে নিয়ে এলি? মা, যদি ভোলানাথের আশীর্বাদ থাকে আর মন থেকে ভক্তি ভরে চাইলে সব পাওয়া যায়। তো আমরা কাঁচা খাবার খাবো নাকি? রান্না করব কি করে? এখানে তো কোথাও আগুনের ব্যবস্থাও দেখছি না। দেখবেন জেঠিমা, আজকে আমি আপনাকে নতুন ভাবে রান্না করে দেখাবো। গয়না, এটা কি? মাটির উনুন বানাচ্ছি ডাক্তারবাবু। আমরা তো গ্রামে বেশিরভাগ সময় এইভাবে উনুন বানিয়ে রান্না করতাম।